প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিলে বাংলা প্রথম পত্রটা একটু দ্রুত আপলোড দেওয়ার জন্য। আর শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এটা বলো, এর আগের পরীক্ষায় আমাদের সাজেশন থেকে কি তোমাদের 100% কমন এসেছিল? তো যদি এসে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আমি জানি ইনশাল্লাহ তোমাদের 100% কমন চলে এসেছে। তো তার ধারাবাহিকতায় আমরা তোমাদের বাংলা প্রথম পত্রটা নিয়ে চলে এসেছি। ইনশাল্লাহ এটা তোমাদের কমন আসবে। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত উত্তর এটি দেখব। আর শিক্ষার্থীরা, তোমরা যারা এরকম করে তোমাদের বাকি রয়েছে এরকম সকল বিষয়, মানে সবগুলো বিষয় এরকম করে তোমরা পেতে চাও, আর তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো তোমরা যদি এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো, মানে এখন বর্তমানে তোমরা যে ভিডিওটা দেখতেছো বাংলা প্রথম পত্রের, এখানে তোমরা একটু নিচে খেয়াল করো। এখানে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব লেখা একটা অপশন দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এখানে একটা ক্লিক করে এরকম করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম বেল আইকনটি নিয়ে আসা। তো তোমরা যারা এরকম ক্লিক করে, মানে এই কালো বাটনটিতে ক্লিক করে এই বেল আইকনটি নিয়ে আসবে, তারা কিন্তু তোমাদের পরবর্তী এবং বার্ষিক পরীক্ষার বিষয়গুলো এরকম করে তোমরা পেয়ে যাবে। আর যারা এখানে ক্লিক করবে না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো আর নাও পেতে পারো। তো তোমরা যারা সকলে পেতে চাও, তারা দ্রুত এখানে ক্লিক করে দাও। আর তোমাদের যাদের আগে থেকে এখানে ক্লিক করা আছে, তাদের আর কিছু করা লাগবে না। তো তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো, তাহলে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়টা এখন দেখি। তো আমরা তোমাদের 2026 সালের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্র বিষয়ের এই প্রশ্নটা আমরা এখন উত্তরসহ বিস্তারিত দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পূর্ণমান হয় 100 নম্বরের ভিতর 30 নম্বর থাকে বহু নির্বাচনী, মানে এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো উত্তরসহ দেখি। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, খলিফা মামুন কততম আব্বাসীয় খলিফা ছিলেন? এটার উত্তর হবে ঘ, সপ্তম। এরপর 2 নম্বর, প্রত্যুত্তরপকার রচনার প্রতি উপকারকারী মূলত কে? এটার উত্তর হবে গ, আলী ইবনে আব্বাস। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, প্রত্যুত্তরপকার রচনার ধর্মাবতার বলতে কাকে বোঝানো হয়েছে? তো এখানে 3 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, খলিফা মামুনকে বোঝানো হয়েছে। ধর্মাবতার বলতে খলিফা মামুনকে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর 4 নম্বর প্রশ্ন, আলী ইবনে আব্বাসের প্রস্তাব শুনে বন্দী ব্যক্তি তাতে সম্মত হতে না পারার কারণ? তিনি এতে নিশাচয় নন, তিনি এত স্বার্থপর নন, তিনি এত অকৃতজ্ঞ নন। এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 1 ও 3। তিনি এত নিশাচয় নন এবং তিনি এত অকৃতজ্ঞ নন, এটাই হবে এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, সুভাষ সর্বদা সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে গোপন রাখার চেষ্টা করতো কেন? তো এখানে 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, লোকনিন্দার কারণে সে নিজেকে গোপনে রাখতো। এরপর 6 নম্বর, কার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় 2টি চোখ, কালো চোখ ছিল? এটার উত্তর হবে ক, সুবার। এরপর এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা, সুমনার বিয়ের উপযুক্ত বয়স হলো, তার বিয়ে না হওয়ার পিতামাতা খুব চিন্তিত, সমাজের লোকেরাও নিন্দা করে, এমনকি তাকে এক ঘরে কথা বলা হয়। তো এখানে 7 নম্বর উদ্দীপকে সুমনা শুভাগল্পের কার প্রতিনিধিত্ব করে? তো এটার উত্তর হবে গ, সুবাসিনী। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, সুবাসিনী, মানে সুবার প্রতিনিধি করে। এরপর 8 নম্বর প্রশ্ন, উদ্দীপকে শুভা গল্পের প্রকাশিত দিকটি হলো কোনাবারগ্রস্ত পিতামাতার চিন্তা, সমাজের কুসংস্কার, প্রতিদ্বন্দ্বী মানুষের আশ্রয়ের জগৎ। এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। 8 নম্বর প্রশ্নে এখানে সঠিক উত্তরটা হবে, মানে 8 নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হবে ক, 1 ও 2, কোনাবারগ্রস্ত পিতামাতার চিন্তা, সমাজের কুসংস্কার। এরপর 9 নম্বর, বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? এটার উত্তর হবে খ, স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন। এরপর 10 নম্বর, বই পড়া শখটা মানুষের কেমন শখ? তো এখানে 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, সর্বশ্রেষ্ঠ শখ। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধে আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বিদ্রূপ করা হয়েছে? তো এখানে 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 11 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যাকে। এরপর 12 নম্বর, বই পড়া প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছিল? তো এখানে 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, একটি লাইব্রেরির বার্ষিক সভায়। তো এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, নিরীহ বাঙালি প্রবন্ধের লেখিকা ফাঁস বিক্রয় বলতে কি বুঝিয়েছেন? তো এটার উত্তর হবে ক, শিক্ষাকে বুঝিয়েছেন। এরপর এখানে 14 নম্বর প্রশ্ন, বাঙালিকে লেখক বৈঠকখানার সাজসজ্জা বলে অভিহিত করেছেন কেন? তো এটার উত্তর হবে ক, বাঙালি নরম ও কোমল, এজন্য তিনি এটি বলে অভিহিত করেছেন। তো শিক্ষার্থীরা, এরপর এখানে 15 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়ার মতে কোনটি অমূল্য রত্ন? তো এটার উত্তর হবে খ, বিএ ফাঁস, এটি বেগম রোকেয়ার মতে অমূল্য রত্ন। এরপর এখানে 16 নম্বর প্রশ্ন, বন্দনা কবিতার কবির মতে কে ফিতার চেয়ে বড়? তো এটার উত্তর হবে গ, শিক্ষক। বন্দনা কবির মতে শিক্ষক ফিতার চেয়ে বড়। এরপর 17 নম্বর, বন্দনা কবিতার মতে দোসর জন্ম লাভ হয় কার মাধ্যমে? তো এখানে এটার উত্তর হবে গ, ওস্তাদের মাধ্যমে দোসর লাভ হয়। এরপর
18 18 নম্বর প্রশ্ন, বন্দনা কবিতায় পিতা মাতাকে কেন প্রণাম করতে বলা হয়েছে? এটার উত্তর হবে খ, তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি। এটার উত্তর হবে খ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন, ইমাম সাহেব শৈশবকালে সন্তানের প্রতি মাতার দায়িত্ব তার সেই ঋণের বিদায় বিষয়ে বয়ান করেছিলেন। পৌষ মাসের গভীর ঠান্ডায় দিনেও মাতা কোলে প্রস্রাব করেছেন নবজাতক, কিন্তু মাতা মোটেও রাগান্বিত হননি। এখানে বলা হচ্ছে বর্ণিত মাতার কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ বন্দনা কবিতার পঙ্গক্তি হচ্ছে। তো এখানে আমরা আমাদের 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক, ফিফটার বয় মাও না দুইলা মাটিতে থুইলা মাটিতে। তো এটার উত্তর হবে ক। এরপর 20 নম্বর, পিপটার বয়ে মা না থুইলা মাটিতে দ্বারা কি বোঝানো হয়েছে? তা হলো যা বোঝানো হয়েছে তা হলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাতার স্নেহ মমতা, সন্তানের প্রতি কল্যাণ চিন্তা, সন্তানের জন্য মঙ্গল চিন্তা। তো এখানে 20 নম্বর প্রশ্নে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ। এখানে 1, 2, 3, 3 হবে সঠিক উত্তর। এরপর 21 নম্বর প্রশ্ন, আর কি হবে দেখা। এখানে কবির মনে কোন ভাব প্রকাশ পেয়েছে? তো এখানে এটার উত্তর হবে গ, হতাশা। তো এখানে 21 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, হতাশা। এরপর 22 নম্বর প্রশ্ন, শতত হে নদী তুমি পড়ো মোর মনে ছরণটিতে মাইকেল মধুসূদন দত্তের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? তো এটার উত্তর হবে খ, শৈশবের স্মৃতিচারণ। 22-এর উত্তর হবে কি? খ, শৈশবের স্মৃতিচারণ প্রকাশ পেয়েছে। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার, আলফা, দা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে নবম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে। তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, মাইকেল মধুসূদন দত্ত। এরপর এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, প্রাণ কবিতায় কবি কী দিয়ে সঙ্গীত গাইতে চেয়েছেন? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 24 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, আনন্দ বেদনা দিয়ে গাতে চেয়েছেন। এরপর 25 নম্বর, প্রাণ কবিতায় কবি বাঁচতে চান কেন? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, সৃষ্টির জন্য। এরপর এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে 2627-এর উত্তর দাও। এখানে উদ্দীপক নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত নেতা। তিনি দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানাঙ্গদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আজ তার কল্যাণে দক্ষিণ আফ্রিকার কৃষকরা সাধারণ মানুষের মতো চলাচল করতে পারে। তো এখানে আমরা উদ্দীপকটা দেখলাম। তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্নটা, উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার কার্যক্রমের সঙ্গে প্রাণ কবিতার কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে? তো এখানে 26 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, মহৎকর্ম সাধন। এটার উত্তর হবে খ। এরপর 27 নম্বর, উক্ত বিষয়টির জন্য প্রয়োজন সংকল্প, দৃঢ়তা, শ্রোৎসাহ। তো এখানে 27 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, 1 ও 2 সংকল্প এবং দৃঢ়তা। তো এখানে 27 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি? ক, 1 ও 2 উক্ত বিষয়টির জন্য প্রয়োজন সংকল্প এবং দৃঢ়তা। তো শিক্ষার্থীরা, এখানে 27-এর উত্তর হবে ক। আশা করি বুঝতে পেরেছ। এরপর 28 নম্বর, জীবন বিনিময় কবিতার ভাষা বাবরের সামনে কারা নত মস্তকে দাঁড়িয়েছিল? তো এখানে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, বিশকবৃন্দ। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, বিশকবৃন্দ দাঁড়িয়েছিল। এরপর 29 নম্বর প্রশ্ন, জীবন বিনিময় কবিতা অনুসারে বাবরের মনোবাসনা পূর্ণতা পায়। তো এখানে 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, শ্রেষ্ঠ ধন উৎসর্গ করে। তো এরপর এখানে 30 নম্বর, আশিক সাহেব দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণকালে দোয়া অনুষ্ঠান আর এ দান যেন বিফল না হয় সেজন্য সকলের দোয়া ও আল্লাহর অনুগ্রহ কামনা করলেন। এখানে উদ্দীপকে জীবন বিনিময় কবিতার কোন বিষয়ের প্রতিফলন লক্ষ্য করা যায়? এটার উত্তর হবে ক, কোরবানি। জীবন বিনিময় কবিতার কোরবানি বিষয়টা লক্ষ্য করা যায়। তো এটাই হবে 30 নম্বর প্রশ্নের উত্তর, মানে ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি আশা করতে পারছি এখানে আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিতে পেরেছি। আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। তো তোমরা উত্তরগুলো তাও একবার মিলিয়ে নিবে। তো এখানে যদি আমাদের এগুলো দেখা শেষ হয়, এবার আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা দাখিল নবম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পূর্ণমান 50 যোগ 20, মানে তোমাদের 50 নম্বরের সৃজনশীল এবং 20 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা দেখব। তো এখানে মোট 70 নম্বর। আর এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে আমরা গদ্যাংশ থেকে ন্যূনতম 2টি, কবিতাংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি। এখানে তোমাদের বলা হয়েছে
তো তোমরা এই দুই অংশ থেকে দুইটা দুইটা করে প্রথমে 4টা লিখবে, এরপর তোমরা একটা নিচ থেকে দুইটা থেকে তোমাদের যেটা সহজ লাগে সেখান থেকে একটা তোমরা লিখে দিবে, মোট 5টা কমপ্লিট করে দিবে। তো এখানে আমাদের 1 নাম্বার সৃজনশীল, এখানে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার সিরিয়ার বর্তমান রাজধানীর নাম কি, তারপর খ নাম্বার তাহা হইলে মৃত্যুকালে আমরা কোনো আমার কোনো ক্ষোভ থাকে না, আলী ইবনে আব্বাসের কেন এই কথা বলেছেন। এরপর ঘ নাম্বার উদ্দীপকে সাহিদ চরিত্রটি প্রত্যুত প্রকার বলে কোন চরিত্রের সাথে সামঞ্জস্য রাখে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপকে প্রত্যুত প্রকার গল্পের যথার্থ মূল্যায়ন প্রতিফলন ঘটেনি মূল্যায়ন করো। এরপর এখানে আমাদের 2 নাম্বার প্রশ্ন, এখানে আমরা 2 নাম্বার প্রশ্নে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার সুবার গ্রামের নাম কি, খ নাম্বার পিতামাতা নীরব হৃদয়বার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন, গ নাম্বার উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণীয় সুবার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। তারপর গ নাম্বার কল্যাণীয় সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এটা হলো তোমাদের 2 নাম্বার প্রশ্ন। এরপর 3 নাম্বার আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার কফল শব্দের অর্থ কি, তারপর খ নাম্বার সেই নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপকের বুবলির সাথে শুভাগল্পের শুভা সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপকটি শুভাগল্পের মূলভাব ধারণ করেছে, মন্তব্যটি যথাযথতা নিরূপণ করো। তো শিক্ষার্থীরা এটা হলো তোমাদের 3 নাম্বার প্রশ্ন। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি, এখানে আমরা তোমাদের 4 নাম্বার প্রশ্নটার উদ্দীপক দেখতে পাচ্ছি। তো উদ্দীপক যেহেতু দেখতে পাচ্ছি, এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন প্রমোদ চৌধুরীর মতে কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। এরপর খ নাম্বার সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয়, কথায় বুঝিয়ে লেখো। এরপর ঘ নাম্বার রাফির মাধ্যমে মায়ের মনোভাব বই পড়া প্রবন্ধের বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার বই পড়া প্রবন্ধের মূল শিক্ষা হেড স্যারের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা গদ্যাংশে থেকে এই 4টা প্রশ্ন দেখতে পেলাম। এই 4টা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এখান থেকে তোমরা যদি যে কোনো 3টা প্রশ্নের উত্তর দাও দিতে পারবে, সমস্যা নেই। তো এখান থেকে তোমরা যদি 3টা দাও তাহলে তোমাদের কবিতাংশ থেকে যে কোনো 2টার উত্তর দিতে হবে, আর কবিতাংশ থেকে তোমরা যদি যে কোনো 3টা দাও তাহলে গদ্যাংশ থেকে যে কোনো 2টা দিয়ে মোট 5টা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা 5 নাম্বার প্রশ্নের ক নাম্বার দেখতে পাচ্ছি, কার দয়াতে একজন শিশু বসুন্ধরায় আসে। এরপর খ নাম্বার বন্দনা কবিতায় দ্বিতীয় পিতা মাতাকে প্রণাম করতে বলার কারণ কি। তারপর এখানে ঘ নাম্বার উদ্দীপকে বন্দনা কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপকে বন্দনা কবিতার সমগ্রভাব প্রকাশ পেয়েছে মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখলাম। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে আমাদের 6 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। 6 নাম্বার এখানে উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার কবি বহুদেশী কি দেখেছেন। তারপর খ নাম্বার আর কি হবে দেখা কবির এরূপ আক্ষেপের কারণ কি। তারপর ঘ নাম্বার উদ্দীপকের পলাশের সাথে কপোতাক্ষ নদ কবিতার কবির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপকের পলাশ এবং কপোতাক্ষ নদ কবিতার কবির কিছু সাদৃশ্য থাকলেও উভয়ের সাথে বৈসাদৃশ্য কম নয়, মন্তব্যটি বিশ্লেষণ করো। এরপর এখানে আমরা আমাদের 7 নাম্বার প্রশ্নের উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নাম্বার কবি মাইকেল মধুসূদন দত্ত কীভাবে তার কান জুড়ান। তো এখানে আমরা 7 নাম্বার প্রশ্নটার উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নাম্বার কবি মাইকেল মধুসূদন দত্ত কীভাবে তার কান জুড়ান। এরপর এখানে আমাদের খ নাম্বার দুগ্ধ স্রোতরূপী তুমি বলতে কবি কী বুঝেছেন বর্ণনা করো। তারপর এখানে আমাদের ঘ নাম্বার কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি শরীফুলের একাকিত্বের মধ্যে প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তারপর এখানে গ নাম্বার মাইকেল মধুসূদন দত্ত শরীফুলের অনুভূতির সাথে বৈপরীত্য আছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এটা হলো 7 নাম্বার প্রশ্ন। এরপর 8 নাম্বার প্রশ্ন, এখানে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন। এরপর খ নাম্বার বিরহ মিলন কত হাসি ও শ্রুময় বলতে কবি কী বুঝিয়েছেন। তারপর ঘ নাম্বার উদ্দীপকে কবির বক্তব্য প্রাণ কবিতার কবির বক্তব্যের মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার উদ্দীপক এবং প্রাণ কবিতার মধ্যে মানুষের হৃদয়ে প্রত্যস্মরণীয় হয়ে বেঁচে থাকার বাসনা ব্যক্ত হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এখানে 8টা প্রশ্ন আমরা দেখলাম। এই 8টা থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে মিলিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের সৃজনশীল প্রশ্ন মোটামুটি দেখা শেষ, এগুলো তোমরা দেখে যাবে ইনশাল্লাহ। এরপর তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের কত নাম্বার রয়েছে? সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 20 নম্বর, মানে একটির জন্য 2 নাম্বার করে। আর এখানে তোমাদের মোট 15টা প্রশ্ন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 15টা থেকে বলা হয়েছে তোমাদের যে কোনো 10টি উপরে খেয়াল করো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, আলী ইবনে আব্বাস কেন দামেস্কের এক স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এরপরে এখানে আমাদের 2 নাম্বার, তাহা দেখিয়ে আমি বিষণ্ণাপূর্ণ হইলাম কেন ব্যাখ্যা করো। এরপর এখানে আমাদের 3 নাম্বার, বাণীকণ্ঠ তার ছোট মেয়ের নাম সুবাসিনী রেখেছিল কেন। এরপরে 4 নাম্বার, বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে বুঝিয়ে লেখো। এরপর 5 নাম্বার, আমরা জাত হিসেবে সুখী নয় ব্যাখ্যা করো। এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন, সাহিত্য চর্চা দেশে এরকম নেই বললেই চলে কেন নেই ব্যাখ্যা করো। তারপর 7 নাম্বার প্রশ্ন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন কেন। এরপর 8 নাম্বার প্রশ্ন,
নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা ফাঁস বিক্রয় বলতে কি বুঝিয়েছেন। এরপর 9 নম্বর প্রশ্ন, বন্দনা কবিতার সন্তানের প্রতি বাবা মায়ের কতটা ত্যাগের চিত্র প্রকাশিত হয়েছে। এরপর 10 নম্বর প্রশ্ন মানে বন্দনা কবিতার কবি কেন বিখ্যাত বুঝিয়ে লেখো। এরপর 11 নম্বর, কেন সর্বদা কপোতাক্ষ নদ কবিতা মানব শটে বেশি উঠে ব্যাখ্যা করো। তারপর 12 নম্বর, দুর্গ স্রোতের সাথে কিসের তুলনা করা হয়েছে কেন। তারপর 13 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে কবি আর আলোয় রচনা করতে চান না কেন। এরপর 14 নম্বর, প্রাণ কবিতার মধ্যে রবীন্দ্রনাথের কোন ধরনের বাসনা প্রকাশ পেয়েছে। এরপর 15 নম্বর, জীবন প্রদীপ নিবিয়ে আসিছে আস্ত রবির প্রায় ব্যাখ্যা করো। তো এখানে শিক্ষার্থীরা আমরা মোট তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম। এই 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের স্পষ্ট বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো এখান থেকে তোমরা কোন 10টি প্রশ্নের উত্তর দিবে এখনই সিলেক্ট করে এখনই শিখে যাও। ইনশাল্লাহ পরীক্ষায় এগুলো তোমাদের আসবে ইনশাল্লাহ। আর শিক্ষার্থীরা আশা করতে পারছি এখানে আমি তোমাদের ফুল 100 নম্বরের প্রশ্ন দেখিয়ে দিয়েছি। এখানে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো বিস্তারিত উত্তরসহ দেখিয়ে দিলাম এবং এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন প্লাস তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো দেখিয়ে দিলাম। আর এখানে তোমাদের সংক্ষিপ্ত এবং সৃজনশীলের যদি উত্তর প্রয়োজন হয় তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের সেগুলো উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এটাই ছিল ভিডিও, দেখা হবে এরপরে আরেকটা বিষয় সাজেশন নিয়ে। তো সেগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।